গোটা যুবভারতী যা ঘটনা ঘটল তাতে করে আমাদের পশ্চিমবাংলার একটা সারা বিশ্বে একটা ব্যাড ইমেজ চলে গেল। আর কোনো ধরুন আন্তর্জাতিক স্তরের কোনো খেলা, আন্তর্জাতিক স্তরের কোনো প্রোগ্রাম দেবার আগে লোকে দুবার ভাববে। এর আগেও তো আমাদের পশ্চিমবাংলাতে, কলকাতাতে ফেলে এসছে, মারাদোনা এসছে, এরকম তো হয়নি। বললাম তো, তৃণমূল আছেই হলো প্রতারণা করার জন্য। এটাও এক ধরনের প্রতারণা। আমি তো বলছি পশ্চিমবাংলার বাইরে কোনো সংস্থাকে দিয়ে এই ঘটনারও তদন্ত করানো উচিত। বিশেষ করে ফিনান্সিয়াল ইরেগুলারিটি, ভিডিওগ্রাফির ব্যবস্থা করলে এটা প্রমাণ হবে কজনকে সত্যিকারের ইন্টারভিউ দিয়ে ঢুকছে আর কজন ব্যাকডোর দিয়ে ঢুকছে। এটা প্রমাণ হওয়ার জায়গাটা কখনো রাখে? চোর কখনো প্রমাণ রাখে চুরি করার? করে তৃণমূল কংগ্রেসের যেগুলো মাথা আছে তারা বাজার থেকে টাকা তোলে এই চাকরি বিক্রি করার জন্য। বাজার থেকে টাকা তোলে চাকরি বিক্রি করার জন্য। এদের চাকরি বিক্রি করে রোজগার, এদের কয়লা পাচার করে রোজগার, এইটা এদের প্রফেশনাল কাজ। এবারে ফুটবল জগতের রাজপুত্র বলা যেতে পারে মেসি, তাকে দেখার জন্য যে ভিড় আমরা দেখতে পেলাম এবং ভিড়ের যে ফল আমরা দেখতে পাচ্ছি, বর্তমানে একেবারে যুবভারতী ভাঙচুর করা হচ্ছে। কি বলবেন? মুখ্যমন্ত্রী তদন্ত কমিটি গঠন করবেন বলে। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার উন্নয়ন, বাংলা যে উন্নতি করছে, বাংলা যে এগিয়ে যাচ্ছে, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একটা নমুনা। এই যুবভারতী ক্রীড়া উদ্যানে আজকের ঘটনাটা মুখ্যমন্ত্রীর ভাষায় বা তৃণমূলগুলোর ভাষায় এটা হচ্ছিল বাংলার উন্নয়নের একটা নমুনা। আপনি চিন্তা করুন, আজকে বাংলা থেকে কোনো লোক পশ্চিমবাংলার বাইরে গেলে তাকে বলে তোদের রাজ্যে তো সাদা খাদায় চাকরি হয়। আজকে আন্তর্জাতিক স্তরে এর কি ইমেজটা গেল বলুন তো? আমেরিকা, ইউরোপ, এখানে কি ইমেজটা গেল? মেসি যে কলকাতায় এসেছিল, তারপরে এই ধরনের ঘটনা, তাকে চলে যেতে হলো। কারণটা হলো, মূল কারণটা হচ্ছিল যারা অর্গানাইজার তারা হলো প্রতারক। যারা অর্গানাইজার তারা প্রতারক। তারা মানুষকে প্রতারণা করে, এটা তাদের পেশা। রাজনীতিটা যত না তাদের পেশা, প্রতারণাটা তাদের পেশা। পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা নেই, পশ্চিমবাংলায় ল অ্যান্ড অর্ডার নেই, রুলার্স ল চলে এখানে। তাই যা হওয়ার তাই হয়েছে। এখানে কোনো অ্যাডমিনিস্ট্রেশন ছিল না। পুলিশ ঘুমোচ্ছিল বসে বসে। যে লোকগুলো 15,000 20,000 টাকা দিয়ে টিকিট কেটে গেল, গরিব মানুষ, হুইলচেয়ারও ছিল। হ্যাঁ, হুইলচেয়ারে ছিল তো, গরিব মানুষ, তারা দেখতে পেল না। কেন তারা দেখতে পেল না? এই টাকা ফেরত দেওয়া উচিত, তৃণমূলের ফেরত দেওয়া উচিত। তৃণমূলের এমনি যা টাকা আছে এগুলো তাদের কাছে হাতের ময়লা। এই চোরগুলোর আজকে গোটা যুবভারতী যা ঘটনা ঘটল তাতে করে আমাদের পশ্চিমবাংলার একটা সারা বিশ্বে একটা ব্যাড ইমেজ চলে গেল। আর কোনো ধরুন আন্তর্জাতিক স্তরের কোনো খেলা, আন্তর্জাতিক স্তরের কোনো প্রোগ্রাম দেবার আগে লোকে দুবার ভাববে। এর আগেও তো আমাদের পশ্চিমবাংলাতে, কলকাতাতে ফেলে এসছে, মারাদোনা এসছে, এরকম তো হয়নি। এবং এরা বেসিক্যালি এই যে যারা যারা টাকা দিয়ে টিকিট কাটলেন তাদের উপর এটা ডাইরেক্ট প্রতারণা করে। দলটাই তো প্রতারণা দিয়ে চলছে, পুরো দলটাই প্রতারণা দিয়ে চলছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি পশ্চিমবাংলার বাইরে কোনো তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানো উচিত। এবং বিশেষ করে ফিনান্সিয়াল ইরেগুলারিটিটা এটা আমি মনে করি এটা। কিন্তু মুখ্যমন্ত্রী তো বললেন তিনি নিজে তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিলেন। সেখানে থাকবেন প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়, মুখ্য সচিব, অতিরিক্ত মুখ্য সচিব। মুখ্যমন্ত্রী কোন তদন্ত কমিশন গঠন করবে, তাই দিয়ে তদন্ততে কি বেরোবে সেটা তো সবাই জানে। চিহ্নিত করবেন না, তিনি কি দোষীদের চিহ্নিত? তিনি মেসির কাছে কেন পশ্চিমবাংলার মানুষের কাছে তিনি ক্ষমা প্রার্থী না? বাংলার মানুষ আপনাকে মুখ্যমন্ত্রী করেছে, তাদের কাছে ক্ষমা প্রার্থী না? চাকরি বিক্রি হয়ে গেল তার জন্য ক্ষমা প্রার্থী না? আজকে যুবভারতী যে ঘটনা ঘটলো তার জন্য বাংলার মানুষের কাছে ক্ষমা প্রার্থী না? এইসব নাটক কথাবার্তাগুলো বলার তো কোনো মানায় না। মানুষ গেল দেখতে, মার খেয়ে বাড়ি চলে এলো। কি দোষ ছিল তাদের? ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোক থেকে শুরু করে সবাই দেখতে গিয়েছিল। আপনার প্রশাসনের কোনো রকম কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই।
যারা দায়িত্ব নিয়ে অর্গানাইজার যারা দায়িত্ব নিয়েছে তারা প্রত্যেক কটা প্রতারক, তারা শুধু টাকা তুলতে জানে। টাকা ফেরত দেওয়া উচিত, লড়াই করা উচিত, টাকা ফেরত দিতে হবে। গরিব মানুষ কাঁদছে, তাদের গেলে কিছু করার নেই, তারা অসহায়। দেখতে গিয়েছিল শুধু যুব ভারতী ক্রীড়া উদ্যানে। আর কোনো বড় আন্তর্জাতিক স্তরের কোনো প্রোগ্রাম খেলাধুলো দেওয়ার আগে যারা আন্তর্জাতিক সংস্থাগুলো আছে তারা ভাববে। তারা কি ভাববে? এটা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার উন্নয়নের নমুনা। কিন্তু কুণাল ঘোষ কার্যত বলছেন যে এটা কি শুধুমাত্র ব্যবসা করার জন্য করা হয়েছিল। তিনি হঠাৎ উল্টো সুর গাইছেন। সারদায় যখন ছিলেন তখন তিনি কি করতেন সেইটা তো বলা উচিত ছিল। ওখানে কি সারদায় ব্যবসা করতেন সেটা তো কুণাল ঘোষের বলা উচিত ছিল, কর্মচারী, তার তো এটা বলা উচিত ছিল। শুনুন, যেটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। আজকে যুব ভারতীর মতন একটা জায়গাতে যেখানে লিওনেল মেসি এসেছে, সেখানে গিয়ে মানুষ টাকা দিয়ে টিকিট কেটে দেখতে পেল না, এরকম বিশৃঙ্খলা, মার খেয়ে বাড়ি চলে আসতে হলো। এবং এই টাকা আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা যারা টাকা দিয়ে টিকিট কেটে তাদের প্রত্যেকের টাকা ফেরত দেওয়া উচিত। এই 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 দেবে, কোথা থেকে দেবে? এই তৃণমূল থেকে দেবে, ওদের থেকে নিয়ে দিতে হবে। কিন্তু যারা এই টাকা দিয়ে টিকিট কেটে একেবারে দেখতে গেল তারা দেখতে পেল না। তারা অভিযোগ করছে যে অরূপ বিশ্বাসটা একেবারে মেসিকে ঘিরে রেখেছিল, বিভিন্ন রাজনীতিবিদরা তারা সেলফি তুলছিলেন, শুধুমাত্র তারাই দেখতে পেলেন, যারা টাকা দিয়ে টিকিট কাটলো তারা পেল না। বললাম তো, তৃণমূল আছেই হলো প্রতারণা করার জন্য। এটাও এক ধরনের প্রতারণা। আমি তো বলছি পশ্চিমবাংলার বাইরে কোনো সংস্থাকে দিয়ে এই ঘটনাটা তদন্ত করানো উচিত। বিশেষ করে ফিনান্সিয়াল ইরেগুলারিটিটা, অর্থনৈতিক ইরেগুলারিটিটা তদন্ত করানো উচিত। যে কোনো জিনিসে যেখানেই দেখবেন তৃণমূল অর্গানাইজ করছে বা তৃণমূল কিছু করছে, সেখানেই বিশৃঙ্খলা, চুরি, ডাকাতি, সমস্ত জিনিস। আপনি নির্বাচন দেখুন, পঞ্চায়েত নির্বাচন দেখুন, মিউনিসিপ্যালিটি নির্বাচন দেখে, যে ভোট আসছে, আপনারা বেরিয়ে পড়বেন, ভোট দিতে পারলো না, ব্যালট বক্স চুরি হয়ে গেল, মার্ডার হয়ে গেল, এতে নিয়ে আপনারাই বেরোবেন। এর বিরুদ্ধে আমাদের লড়াই, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। দাদা, একেবারেই অন্য একটি প্রসঙ্গে যাব। একদিকে এই মেসির জন্য টিকিটের জন্য এতগুলো করে টাকা তোলা হচ্ছে, 14,000 15,000 করে টাকা তোলা হচ্ছে। অন্যদিকে ইন্টারভিউ নেওয়া হবে এসএসসির ইন্টারভিউ পরীক্ষায়, সেই জন্য একটি ক্যামেরা, ভিডিওগ্রাফির ব্যবস্থা করতে পারবে না, তাদের কাছে পরিকাঠামো নেই। আরে ভাই, ভিডিওগ্রাফি ব্যবস্থাটা কেন করবে? আবার কিরম ধরনের কথা আপনি বলছেন? ভিডিওগ্রাফির ব্যবস্থা ইন্টারভিউতে, এসএসসি কেন, চাকরির পরীক্ষার ইন্টারভিউতে তারা করবে না। ভিডিওগ্রাফির ব্যবস্থা করলে এটা প্রমাণ হবে কজনকে সত্যিকারের ইন্টারভিউ দিয়ে ঢুকছে আর কজন ব্যাকডোর দিয়ে ঢুকছে। এটা প্রমাণ হওয়ার জায়গাটা কখনো রাখে? চোর কখনো প্রমাণ রাখে চুরি করার? এটা আবার কিরম ধরনের কথা? ব্যবস্থা করা হচ্ছে না, এরা করবে না ব্যাকডোর দিয়ে ঢোকাবে বলে। ইন্টারভিউতে দুর্নীতি পশ্চিমবাংলাতে হয়, তার ভিডিওগ্রাফির ব্যবস্থা তারা করবে না যাতে করে ব্যাকডোর দিয়ে ঢোকানো যায়, এটা সবাই জানে। কখনোই এটা করবে না। আমি যদি প্রশাসনে স্বচ্ছতার কথা বলি, তাহলে ইন্টারভিউ শুধু হবে তা নয়, লাইভ স্ট্রিমিং হতে কী অসুবিধা আছে? সবই তো লাইভ স্ট্রিমিং হয়, ইন্টারভিউ লাইভ স্ট্রিমিং হবে না কেন? ইন্টারভিউর ভিডিও রেকর্ড মানুষকে দেওয়া হবে না কেন? কেউ যদি মনে করে যে আমি স্বচ্ছতা রাখবো, সবাইকে দেখাবো কি হচ্ছে, লোকে দেখবে। পরিকাঠামো নেই, পরিকাঠামো তারা আরে এই পরিকাঠামো কখনোই রাখবে না। পরিকাঠামো নেই, এই যে কথাটা বলছে এটা সম্পূর্ণ ভুল কথা। এরা পরিকাঠামো রাখবে না, নইলে ইন্টারভিউ যদি ভিডিওগ্রাফি হয় তাহলে ব্যাকডোর দিয়ে ঢোকানোর জায়গাটা বন্ধ হয়ে যেতে পারে। তাছাড়াও তৃণমূল তো এরা হলো কোয়ালিটি ফ্রডস্টার। তৃণমূল মানে কোশ্চেন বিক্রি করে দেয়, আগে থেকে কোশ্চেন জানিয়ে দেয়, এগুলো হলো ফ্রডস্টার। কিন্তু ভিডিওগ্রাফি হলে তাহলে কিছুটা হলেও প্রতারণা বা চিটিং, এই জিনিসগুলো কম হবে, পুরোপুরি হবে না। তো তৃণমূল কখনো চায়, এসএসসি কোনো দিন চাইবে, প্রাইমারি বোর্ড কোনো দিন চাইবে ইন্টারভিউ ভিডিও রেকর্ড হোক? 2016 প্যানেলে যারা বঞ্চিত তাদেরও একেবারে ইন্টারভিউতে, মানে তাদেরও ইন্টারভিউ নিতে হবে, এমনটাই বিচারপতি বললেন। একেবারে কি বলবেন? দেখুন, আদালতে মামলা চলছে। আমার যেটা বিশ্বাস এবং আমার যেটা দেখা সেটা হলো এই সরকার চাইছে যেগুলো টেন্টেড ক্যান্ডিডেট টাকা দিয়েছে, যাদের থেকে টাকা নিয়েছে, তাদেরকে কোনোভাবে চাকরিতে বহাল রাখতে। তার জন্য যদি জেনুইনদের বলি হয়ে যাবে, 26,000 গেছে,
তার জন্য যদি ফ্রেশাররা জলে চলে যায়, ফ্রেশাররা জলে চলে যায়, এটা হচ্ছিল মূল উদ্দেশ্য এই সরকারের। কারণ এই সরকারে যে যারা প্রশাসন চালাচ্ছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যেগুলো মাথা আছে, তারা বাজার থেকে টাকা তোলে এই চাকরি বিক্রি করার জন্য, বাজার থেকে টাকা তোলে চাকরি বিক্রি করার জন্য। এদের চাকরি বিক্রি করে রোজগার, এদের কয়লা পাচার করে রোজগার, এইটা এদের প্রফেশনাল কাজ, এদের এইভাবেই চলবে। দাদা একেবারে শেষ একটি প্রশ্ন, এই যে নবম দশমের তালিকা বেরোলো, আমরা দেখতে পেলাম এক্সপায়ারি অফ দ্য প্যানেলের একাধিক নামও তার মধ্যে রয়েছে, 4th ফেজ অফ কাউন্সিলিং, এরকমও লোকজনের নাম সেখানে রয়েছে সেই নবম দশমের ভেরিফিকেশন তালিকায়, কি বলবেন? দেখুন, ব্যক্তিগতভাবে আমি কারোর বিরুদ্ধে নই, যারা যারা পরীক্ষা দিয়েছেন এবং চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন বা যারা আগেরবার চাকরি পেয়েছেন, কিন্তু এটা মানতে হবে যে এই এসএসসি তদন্ত শুরুই হয়েছিল এবং গলত শুরুই হয়েছিল, শুরু এক্সপায়ারি অফ প্যানেলের অ্যাপয়েন্টমেন্ট নিয়েই। এক্সপায়ারি অফ প্যানেলের পরে অ্যাপয়েন্টমেন্ট হতে পারে না। এই এক্সপায়ারি অফ প্যানেলের সময়তে সই স্ক্যান জাল সই করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, বাক কমিটি রিপোর্টে সেটাও আছে। রাজ্য সরকার, এই যে আজকে এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে হচ্ছে, রাজ্য সরকার ডেলিভারেটলি এই এক্সপায়ারি অফ প্যানেলকে বাঁচানোর চেষ্টায় আছে। এক্সপায়ারি অফ প্যানেলকে বাঁচানোর চেষ্টায় আছে বললে ভুল হবে, টেন্টেড ক্যান্ডিডেটদের হুক অর বাই ক্রুক বাঁচানোর চেষ্টায় আছে। আমরা সেটার বিরুদ্ধেই লড়াই করছি। এবং এটা ঘটনা যে প্যানেল যখন এক্সপায়ার করে যায় সার্ভিস জুরিসপ্রুডেন্সে, তার চাকরি হতে পারে না, আইনে তাই আছে। এখন এই মামলাতে অনেক কিছু ফ্যাক্টর, বিচারপতিরা কি বলবেন আমি জানি না। আমাদের এটা মতামত, সব পক্ষকে শোনার পর বিচারপতিরা যা বলবেন তাই হবে।